আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, শুনতে পাই না, একটু বলবেন যদি এটা এই টেবিলটা কি? টেবিলটা তোমরা খাতায় লিখে রাখো, সবাই খাতায় লিখে নাও, লিখে মুখস্থ করো দ্রুত, 5 মিনিট। জি স্যার, শুনতে পাই না, আবার একটু বলবেন স্যার, একটু পরে আসছি। এই টেবিলটা সবাই খাতায় তুলে নাও, নিয়ে মুখস্থ করো। জি স্যার। তোমরা কি কিছু শুনতে পাইতেছো? কি হয়েছে? শোনা শোনা যাচ্ছে, তুমি বলো, কি কিছু বলবা নাকি? স্যার বলছে এই বক্সটা লিখার জন্য, লিখো। মিউট করো। 1 বছর ধরে অনলাইনে ক্লাস করো, কিভাবে ক্লাস করতে হয় এটাও জানো না, মিউট করে রাখো সবাই। এই লিখছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমি আগে প্রথমে তোমাদের লিপোপ্রোটিন পড়াবো, ঠিক আছে? তোমরা এই লিপোপ্রোটিন চ্যাপ্টারটা দেখো। লিপোপ্রোটিন কি? এটা একটা মলিকুলার কমপ্লেক্স। কি দ্বারা তৈরি? লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে? জাস্ট এতটুকু জেনে রাখবা। লিপোপ্রোটিন একটা মলিকুলার কমপ্লেক্স। এটা কি দ্বারা তৈরি? নাম থেকে বোঝা যাচ্ছে, লিপিড এবং
প্রোটিন দ্বারা। প্রোটিন। তবে এখন কথা হচ্ছে এর কাজ কি? দে ফাংশন অ্যাজ ট্রান্সপোর্ট ভেহিকলস। কি হিসেবে কাজ করে? ট্রান্সপোর্ট ভেহিকলস ফর লিপিডস। অর্থাৎ লিপিডকে আমাদের শরীরে ব্লাডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ট্রান্সপোর্ট করে পৌঁছায় দেয়। যেহেতু দেখো লিপিড কিন্তু পানিতে সলিউবল না, সলিউবল যেমন তোমরা ওই যে তেলের কথা চিন্তা করো, পানিতে দিলে সে পানিতে ভেসে থাকে না? জি স্যার। তো এটাকে যদি তুমি পানির তলাতে নিয়ে যেতে চাও তখন একটা তার ট্রান্সপোর্টার লাগবে, ঠিক আছে? তা আমাদের শরীরের ভিতরে এই ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে কে? লিপোপ্রোটিনটা। লিপোপ্রোটিন কি হিসেবে কাজ করবে বলো তো? ট্রান্সপোর্ট ভেহিকলস। ভেহিকলস মানে তো জানো না, তাই না? যানবাহন। ফর লিপিডস ইন ব্লাড। স্যার বলো। আমরা স্যার আগের স্লাইডটাই দেখতে পাচ্ছি ওই ইয়াটা লোকেশন। এখন জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। তাহলে দেখো লিপোপ্রোটিন এটা একটা কি মলিকুলার কমপ্লেক্স, যেটা কি দ্বারা তৈরি? লিপিড এন্ড প্রোটিন দ্বারা তৈরি। এর ফাংশনটা কি? ট্রান্সপোর্ট ভেহিকলস ফর লিপিডস। এখন আমরা দেখব যে স্ট্রাকচার লিপোপ্রোটিন দেখতে কেমন। এই যে ফিগারটা দেখো, ফিগার 14.33। ফিগারটা দেখো তো একটু, তোমরা দেখো তো বুঝছো কিনা। ফিগারটা কিছু বোঝো? না না স্যার। স্যার, বুঝতেছি। ওকে, দেখো এই ফিগারটা, এটা হচ্ছে তোমার দুই স্তর বিশিষ্ট। দেখো এটা একটা বাহিরের আবরণ না এটা, আর এটা হচ্ছে ভেতরের। এই যে জিনিসটা যে ডাবল লেয়ার, হ্যাঁ, এটাকে বলতেছি শেল বা কোট। কি নাম দিছি? শেল বা কোট। আর এই ভেতরের যে অংশটা, ভেতরেরটা, এটার নাম হচ্ছে নিউট্রাল কোর। নিউট্রাল কোর। আবার দেখো তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে শেল অথবা কোট, আর একটা কি নিউট্রাল। ভেতরের এই অংশটা হচ্ছে, মাঝখানের এই অংশটাকে বলতেছি নিউট্রাল কোর। আর বাহিরের এই যে আবরণটা, সেটাকে কি নাম দিছি? শেল বা কোট। এই কথা শুনতে পাচ্ছো? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। এখন দেখো শেল আর এই কোটটা কি দ্বারা তৈরি? এক হচ্ছে এখানে কি থাকে? কোলেস্টেরল। দুই হচ্ছে অ্যাপোপ্রোটিন, এই যে এটা হচ্ছে অ্যাপোপ্রোটিন। আর তৃতীয় হচ্ছে ফসফোলিপিড। তৃতীয় কি? ফসফোলিপিড। এই শেল, এই যে শেল বা যে কোটটা কি কি দ্বারা তৈরি বলো তো? স্যার কোলেস্টেরল, অ্যাপোপ্রোটিন আর ফসফোলিপিড। প্রোটিন আর ফসফোলিপিড। আর এই নিউট্রাল, হ্যাঁ বলো। অ্যাপোপ্রোটিন স্যার এটা কি প্রোটিনের কোনো স্ট্রাকচার এখানে লেখা আছে জন্য প্রোটিন? আচ্ছা, অ্যাপোপ্রোটিনটা তাহলে একটা বলে আসি, দাঁড়াও। অ্যাপোপ্রোটিন সম্পর্কে তোমরা পাবাই, নিচেই পাবা অ্যাপোপ্রোটিন সম্পর্কে। মনে রাখবা লিপোপ্রোটিনে যে প্রোটিনগুলো থাকে না, ঠিক আছে, লিপোপ্রোটিনের স্ট্রাকচারে যে প্রোটিনগুলো থাকে জি স্যার। ওগুলোকেই আমরা অ্যাপোপ্রোটিন নামে ডাকি, অন্য কিছু না। কথা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ যদি বাংলাদেশে কোনো মানুষ বসবাস করে তাকে যেমন আমরা বাঙালি বলি না, আবার যদি কেউ তোমার বিদেশে থাকে, আমেরিকা বা ইয়াতে, ইংরেজ বলি, তাই না? জি স্যার। মানুষ তো দুটাই মানুষ, তাই না? কিন্তু গঠনের উপর ভিত্তি জি করে স্যার। আলাদা নাম দেয়, এরকম। এটাও প্রোটিন, কিন্তু লিপোপ্রোটিনের গঠনের যে প্রোটিনটা হয় ওটাকে আমরা কি নামে ডাকি? অ্যাপোপ্রোটিন। এটা কিছু ফাংশন আছে, আমি একটু পরে বলবো, ঠিক আছে? জি স্যার। আপাতত অ্যাপোপ্রোটিন কি? এটা একটা প্রোটিন, যে প্রোটিনটা লিপোপ্রোটিন স্ট্রাকচারে জড়িত, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ফসফোলিপিড। আর নিউট্রাল কোরের মধ্যে কারা থাকে? নিউট্রাল কোরের মধ্যে যাকে ট্রান্সপোর্ট করবে, বুঝছো, যাকে ট্রান্সপোর্ট করবে তারা থাকে। যেমন হচ্ছে কি কি? টিজি, কোলেস্টেরল। কোলেস্টেরল কি হিসেবে থাকে? এস্টার হিসেবে থাকে। কোলেস্টেরল কি হিসেবে থাকে? এস্টার। থাকে। এই তাহলে বলো তো নিউট্রাল কোরের মধ্যে কারা থাকে?
টিজি কোলেস্টেরল। টিজি তাহলে যাদেরকে কোলেস্টেরল। সে ট্রান্সপোর্ট করবে, আমি বললাম কি লিপোপ্রোটিন কিসেবে কাজ করে, ট্রান্সপোর্ট ভেহিকলস ফর লিপিডস। এখন কথা হচ্ছে লিপিডস কে, তাই না, জি স্যার, স্পেসিফিক নাম আছে না, ট্রাইঅ্যাসাইলগ্লিসারল আর ট্রাইসাইক্লিসারল, কোলেস্টেরল। কোলেস্টেরল, মেইনলি কোলেস্টেরল আর টিজি, এই দুটো মনে রাখবা, মেইনলি কোলেস্টেরল আর জি টিজি, এগুলোই মাঝখানে নিয়ে সে ভ্রমণ করবে নৌকার মতো। আচ্ছা, স্ট্রাকচার কি বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, স্ট্রাকচারটা পড়বা। এখানে একটা টার্ম তাহলে কি অ্যাপোপ্রোটিন, এটা তোমাদের আমি একটু পরে বুঝাবো, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে। জি স্যার। এখন আমরা পড়বো ক্লাসিফিকেশন। লিপোপ্রোটিনের কি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন? লিপোপ্রোটিন কয় ভাগে বিভক্ত বলো তো, 5 ভাগে। বলতে পারবা? 5 ভাগে। যেটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে লিখলাম, এটা কার ক্লাসিফিকেশন? লিপোপ্রোটিন। পাঁচটা আছে। কি কি? মাইক্রন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিএলডিএল। ভিএলডিএল ফুল ফর্ম জানো তো, বা বইতে আছে, পারবো না? ভিএলডিএল ফুল ফর্ম জি স্যার। লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লাইপোনা লিপোপ্রোটিন, চরম লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন। এলডিএল কি? লো ডেনসিটি লিপোপ্রোটিন। এইচডিএল কি? হাই 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 ডেনসিটি লিপোপ্রোটিন। আরেকটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিডস, হাইপেন। হাইপেন দিয়ে হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন কি একটা, কি বলতে পারবা? স্যার প্রোটিন। কোথায় থাকে, কে বলতে পারবা? স্যার এটা লিভারে। ডিসপ্লয় ইউরিনের সাথেও ডিজিজ হইলে তো সবকিছু বের হবে। হ্যাঁ, কিছু পরিমাণে থাকে, যেহেতু ব্লাডে আছে, ব্লাড থেকেই তো ইউরিনে বের হয়, তাই না? জি স্যার। বাবা, এখন আমার কোশ্চেন হচ্ছে কি, তোমরা কি জানো আমাদের ব্লাডে কোন প্রোটিন থাকে? না স্যার। আইডিয়া আছে? সবচেয়ে বেশি অ্যালবুমিন, গ্লোবুলিন, অ্যালবুমিন, এই অ্যালবুমিনটা সবচেয়ে বেশি আমাদের ব্লাড জেনে রাখো, ঠিক আছে? স্যার আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না। এন্ডোজেনাস। স্যার এটা ট্রান্সপোর্ট করে এন্ডোজেনাস টিসি, এটা স্যার এন্ডোজেনাস টিসি কোন দিক থেকে কোন দিক ট্রান্সপোর্ট করে এটা স্যার? এটাও সেম, আমরা দেখবো একটু পরেই দেখবো, ঠিক আছে?
আর এই কথাগুলো বুঝছো আমি এখান থেকেই নিছি, যেমন দেখো তো কাইলোমাইক্রন, দে আর সিনথেসাইজড ইন কোথায়, ইন্টেস্টাইনে, কথাটা ওখানে টেবিলে লিখে দিছি না? জি স্যার। জি স্যার। স্যার তাহলে এগুলো বিস্তারিত পড়লেই আর কি বুঝতে একটু পারবে। করলেই হবে, আমি তোমাদের বোঝার জন্য এভাবে একটু দিছি, কারণ আমি তোমাদের একটা ইয়ে পড়াবো তো একটু পরেই, সুবিধা হয়। ওকে, আচ্ছা তুমি দিক সবসময় মনে রাখবা, দিক আমি তোমাদের ডাবল জোড়া জোড়া পড়াচ্ছি না, পড়তে বলছি না? জি স্যার। দিক হবে একটা অন্যের উল্টা, মাথায় রাখো। এ যদি তোমার হচ্ছে ইন্টেস্টাইন থেকে ভেরিয়াস টিস্যুর দিকে নেয়, তাহলে এ কি করবে, ভিএলডিএল করবে উল্টা দিকে, ভেরিয়াস টিস্যু থেকে অন্যদিকে নিয়ে যাবে, টিস্যু ওকে বলে ইন্টেস্টাইন বা অন্যদিকে নিয়ে যাবে। আচ্ছা আরেকটা দেখো তাহলে বুঝতে পারবো, এলডিএলটা দেখো, এলডিএলটা কোথায় তৈরি হয় বলো তো? ভিএলডিএল থেকে। ভিএলডিএল বুঝছো, ভাঙলে কি তৈরি হয়? এলডিএল, ভিএলডিএল, এলডিএল। এলডিএল। এবং কোথায় তৈরি হয়, লোকেশনটা কি? ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন। এটা কোন ধরনের টিস্যুকে ট্রান্সপোর্ট করে? টিস্যু থেকে না, কোন টিস্যু? কোলেস্টেরল। 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 কোন লিপিডকে? কোলেস্টেরলকে। কোন দিক থেকে কোন দিকে? লিভার থেকে লিভার টিস্যু। থেকে টিস্যু। এখন দেখো এইচডিএলটা দেখো, এটাও কোলেস্টেরল তাই না, কিন্তু দিক কি? পেরিফেরাল থেকে টিস্যু টু লিভার, থেকে লিভার। আগেরটার বিপরীত। আগেরটা দেখো, এই জন্য জোড়া জোড়া, প্রথম দুইটা কোন লিপিডকে ট্রান্সপোর্ট করে? পিজি কে। পরের দুইটা কোলেস্টেরল। কোলেস্টেরল। আর 5 নাম্বারটা একাই। আমাদের শরীরে অনেক ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে না? জি স্যার। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কি করে জানো? অ্যালবুমিন নামক প্রোটিনের সাথে বাইন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে, ট্রান্সপোর্ট করে। তোমরা এইটা একটু রিডিং করো তো, আদান দিচ্ছে 5 মিনিট, একটু এটা একটু পড়ো। স্যার একটু উপরের দিকে একটু। আচ্ছা এগুলো পড়ছো রিডিং এমনি? জি স্যার। জি স্যার। ফ্যাটি অ্যাসিড আর অ্যালবুমিনটা এটা আসলে মেইনলি কাকে ট্রান্সপোর্ট করে? ফ্রি ফ্যাটি অ্যাসিডকে ট্রান্সপোর্ট করে, তাই না? মেইনলি এটাই তার ফাংশন। ব্লাডে যেগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড ঘোরাফেরা করে, বুঝছো, অ্যালবুমিন কি করে, তার সাথে বাইন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আচ্ছা আমাকে এখন এটা একটু বলো, 3-4টা। এলডিএলও ট্রান্সপোর্ট করে কোলেস্টেরলকে, এইচডিএলও ট্রান্সপোর্ট করে কোলেস্টেরলকে, কিন্তু দেখো এ করে হচ্ছে লিভার থেকে টিস্যুর দিকে,
আর এ করে পেরিফেরাল থেকে বের হবে। তো বলো তো ব্লাডে কোলেস্টেরল বাড়াচ্ছে কে, এলডিএল না এইচডিএল? ব্লাডে, এলডিএল। কারণ সে লিভার থেকে বের করে নিয়ে যাচ্ছে, তাই না? আর এই কি করছে লিভারে? জি স্যার। জাস্ট এই কনসেপ্টের উপর ভিত্তি করে। আর ব্লাডে কোলেস্টেরল বাড়া খারাপ না? জি স্যার। খারাপ, জি স্যার। খারাপ। হার্ট অ্যাটাক এগুলো হতে পারে না? জি স্যার। বেড়ে গেলে এই জি কনসেপ্ট স্যার। এলডিএল কে বলে ব্যাড কোলেস্টেরল, আর এইচডিএল কে বলে গুড কোলেস্টেরল। জাস্ট এই কনসেপ্ট। স্যার এইচডিএল এর কি আরো কোনো স্পেশাল কোনো গুড কোনো কোয়ালিটি আছে স্যার, যেটা কোনো আমাদের জন্য আরো উপকারী কোনো কিছু করে স্পেশাল? এটা আমরা দেখবো একটু পরে, দেখবো কার কি গুরুত্ব। স্যার 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 এই টার্মটা আরেকটু বুঝাই দিতেন যদি ভালো করে স্যার, যে কোন ইয়ের উপর বেস করে এলডিএল কে কোলেস্টেরল, শোনো এলডিএল কি করে বুঝছো, লিভার থেকে কোলেস্টেরল বের করে এনে ব্লাডে ছাড়ে, বলে ব্লাডে বুঝছো কোলেস্টেরল বেড়ে যায়। আর এইচডিএল মেইনলি ব্লাডে যেগুলো কোলেস্টেরল ঘোরাফেরা করে বুঝছো, এদেরকে ধরে ধরে লিভারে প্রবেশ করায়, জমা করে রাখে। তাহলে দেখো স্বাভাবিকভাবে তোমরা জানো যে কোলেস্টেরলের পরিমাণ ব্লাডে থাকলে ক্ষতিকর, তাই না? ব্লাডে কোলেস্টেরল পরিষ্কার করতেছে কি, এইচডিএল না? জি স্যার। এই কারণে এইচডিএল কে বলি গুড কোলেস্টেরল আর এলডিএল কে বলে ব্যাড কোলেস্টেরল। কিন্তু সত্যিকার অর্থে হচ্ছে এই কনসেপ্ট আসলে ঠিক না। এলডিএল আমাদের শরীরের জন্য ভালো, বলে একটু পরে দেখবো আর কি। কিন্তু মেইনলি এটা সবাই বলে, এটা জেনে রাখো আর কি, কোন কনসেপ্টের উপর কেন কি বলে। ঠিক আছে? কেন কেন ব্যাড কোলেস্টেরল করছো? জাস্ট কোলেস্টেরলটা একটা হচ্ছে লিভার থেকে ব্লাডে নিয়ে যায় আর কি, বা আদার টিস্যুতে নিয়ে যায়, একটা হচ্ছে তোমার টিস্যুতে নিয়ে আসে। সেটা একটু মাথায় রাখো, এটা বারবার আমরা দেখবো। স্যার আমরা যখন লিপিড টেস্ট করি তখন নরমাল রেঞ্জের থেকে এইচডিএল মাঝে মাঝে বেশি পাওয়া যায় স্যার, এই ক্ষেত্রে এটার কি গুড কোলেস্টেরল থাকবে? এইচডিএল স্বাভাবিকভাবেই আমাদের শরীরে বেশি থাকা মানে হচ্ছে পেশেন্টটা ভালো সুস্থ, ঠিক আছে? আর এলডিএলটা কম থাকবে, এটা হচ্ছে নরমাল রেঞ্জ। এইচডিএলটা কি থাকবে বেশি, আর এলডিএলটা কম থাকা কি? কিন্তু স্যার বেশিরভাগ ক্ষেত্রে এলডিএল বেশি হয়, পেশেন্টের ক্ষেত্রে এটা উল্টো করবে, এলডিএলটা বেশি থাকে, এইচডিএলটা কম থাকে। পেশেন্টে। তা হসপিটালে যারা টেস্ট করতে যায় তারা পেশেন্ট যায় না সুস্থ মানুষ যায়? পেশেন্টই আসে, তারপরে তো স্যার সবাই তো আর পেশেন্ট থাকে না, পেশেন্ট থাকে না। আবার নরমালি যারা একটু মোটা বা একটু ধরো ফ্যাক্টর করে, আসলে তুমি এখন ধরো এখন টেস্ট করতে আসছে গরু মুরগি খেয়ে আসছে, তুমি জানো না, ফ্যাক্টর আছে। জি স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে পিচ যদি খুব বেশি থাকে সেই ক্ষেত্রে স্যার স্যার এইচডিএল টা স্যার ইয়ে করা যায় না, কাউন্ট হয় না। কাউন্ট হয় না বলতে স্যার টিজি তো আসলে অনেক ধরনের আছে, বুঝো নাই? আমরা কিন্তু টোটাল লিপিড বলি যখন, বা যে লিপিড প্রোফাইল দেখি আমরা খালি এগুলোই ঘুরে ফিরে দেখি, কিন্তু এলডিএল এইচডিএল ভিএলডিএল, তাই না? জি স্যার। কোলেস্টেরল এগুলোই দেখি, এবং কিছু কিছু সময় অনুপাত দেখি, কিন্তু অনুপাত দেখাই বেটার হয়। আচ্ছা ওইদিকে এখন না যাই, একটু এমনি জেনে রাখো। আমি বায়োকেমিস্ট্রি এখন এই যে ফিগারটা দেখাবো, এই ফিগারটা হচ্ছে মেটাবলিজম অফ লিপোপ্রোটিন, মানে কিভাবে আমাদের শরীরে মেটাবলিজম। আচ্ছা তার আগে আমি বলি, তোমাদের আমি বলছিলাম অ্যাপোপ্রোটিনের কথা, তাই না? জি জি স্যার। স্যার। অ্যাপোপ্রোটিন কি স্ট্রাকচারে থাকে, ঠিক আছে? এখন স্পেসিফিক অ্যাপোপ্রোটিন গুলোর নামগুলা কিছু লেখো তোমরা সবাই। অ্যাপোপ্রোটিন তো এটা কি ওভারঅল নাম, তাই না? স্পেসিফিক নাম অ্যাপোপ্রোটিন এভাবে লেখো, ধরো এটা একটা অ্যাপোপ্রোটিন, অ্যাপোপ্রোটিন অ্যাপোপ্রোটিন 28 খাতায় লিখো। একটা হচ্ছে অ্যাপোপ্রোটিন বি 100, তারপরে তোমার সি রোমান হরফে, এই যে রোমান হরফে ই, এগুলো সবগুলোই কি বলতো? অ্যাপোপ্রোটিন। অ্যাপোপ্রোটিনের এক্সাম্পল, এগুলো সবগুলোই কি স্পেসিফিক অ্যাপোপ্রোটিনের এক্সাম্পল। খাতায় লিখে প্রমাণ করতে ভালো। আচ্ছা তোমরা এখন খাতায় লিখো একটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা খাতা, কারণ আমি তোমাদের দেখাই।
তাহলে দেখো তো এই যে স্ট্রাকচারটা আমি তোমাদের পড়াবো একটু জরুরি, সহজ, সমস্যা নেই, দেখলে বুঝতে পারবো। আগে এটা বলো, এই যে B48 এগুলো লিখে রাখছে, এই যে B48 তারপরে এগুলো কি বলো তো? অ্যাপোপ্রোটিন। এগুলো কি? অ্যাপোপ্রোটিন, সবাই বুঝতেছে অ্যাপোপ্রোটিন। তাই না? এগুলো এবং পুরোটা কি জানো? পুরোটা কি কে বলতে পারবা? ওই আগের TG। স্ট্রাকচার মিলে দেখো, পুরোটা হচ্ছে কিন্তু একটা লিপোপ্রোটিন। কি? লিপোপ্রোটিন তোমরা সবাই জানো লিপোপ্রোটিনের যে শেল যেটা থাকে, শেল, বাইরের কোটটা। এটাতেই লিপোপ্রোটিন থাকে না? জি স্যার। আর মাঝখানেতে টিজি বা কোলেস্টেরল থাকবে, তাদেরকে সে পরিবহন করে, ট্রান্সপোর্ট করে, তাই না? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা স্ট্রাকচার আমাদের বুঝতেছো না কেন এরকম দেখতে? এটা তো বুঝতেছো তাই না? কখনো কোলেস্টেরল আছে মাঝখানে, কখনো পি মানে কি বলতো? ফসফোলিপিড। পি মানে কি? সি মানে কি? কোলেস্টেরল। টি মানে কি? টিজি, ট্রাইসাইক্লিক। টিজি। এখন আমরা দেখি, প্রথমে দেখো, প্রথমে এই যে টেবিলটা দেখো, প্রথম লিপোপ্রোটিনের নাম কি বলো? কাইলোমাইক্রন। তৈরি হয় কোথায়? ইন্টেস্টাইনে। আমরা কি করে দেব? এটা কি? ইন্টেস্টাইন। এখান থেকে তৈরি হবে কাইলোমাইক্রন। কিন্তু কাইলোমাইক্রন কি ফুল লিখছে, কি লিখছে দেখো, ন্যাসেন্ট কাইলোমাইক্রন লিখছে, তাই না? জি স্যার। ন্যাসেন্ট মানে কি বলতে পারবা? না স্যার। ন্যাসেন্ট মানে মনে মনে বলতে পারবো, ন্যাসেন্ট মানে আমি বুঝাচ্ছি ইনকমপ্লিট, কি ইম্যাচিউর বা ইনকমপ্লিট, এখনো পরিপূর্ণ হয় নাই, ঠিক আছে? এটাকেই আমরা বায়োকেমিস্ট্রি এখানে কি নামে দিচ্ছি ধরো ন্যাসেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? সংক্ষেপে এটা মনে রাখবা, ন্যাসেন্ট মানে এখানে কি বুঝাচ্ছি, কাইলোমাইক্রন কি এখন ম্যাচিউর হইছে না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। এখন আমার খাতা লিখে রাখো, কাইলোমাইক্রনে তাহলে দেখো প্রথমে একটা অ্যাপোপ্রোটিন থাকে, একটা স্পেসিফিক অ্যাপোপ্রোটিন থাকে, অ্যাপোপ্রোটিনটার নাম কি? B48। ম্যাচিউর হয় কখন? যখন তার সাথে আরো দুইটা অ্যাপোপ্রোটিন যুক্ত হয়, সেই দুটো অ্যাপোপ্রোটিন কি? C2 আর C1। তাহলে তোমরা খাতায় লিখে রাখো, কাইলোমাইক্রনে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, সংক্ষেপে লিখে রাখো। কাইলোমাইক্রনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? B48, C2 আর হচ্ছে, ঠিক আছে? কি ট্রান্সপোর্ট করে বলো তো? মেইনলি কাকে ট্রান্সপোর্ট করে? মেইনলি টিজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো ভেতরে টিজি আছে, জি স্যার। একে কি করবে, সে ট্রান্সপোর্ট করবে, তাই না? ট্রান্সপোর্ট করে কোথায় নিয়ে যাবে নাকি? ভালো করে বুঝো, আমি জাস্ট এটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভ্যারিয়াস টিস্যু। দেখো এই এটা একটা টিস্যু, এটা কি? টিস্যু। এখন তোমরা জানো সে কাকে ট্রান্সপোর্ট করে? মেইনলি টিজি কে, তাই না? তোমরা সবাই জানো টিজি কে ভাঙলে আমরা কি পাই বলো? স্যার টিজি কে ভাঙলে গ্লিসারল পাই আর ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড পাই। ভাঙে কোন এনজাইম, সেই এনজাইমের নামটা এখানে দেয়া আছে, লিপোপ্রোটিন লাইপেজ তো ভাঙে টিজি কে নাকি? ভাঙলে দেখো এই যে টিস্যুতে নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে দেখো, ফ্রি ফ্যাটি অ্যাসিড। ফ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় নিয়ে গেছে? টিস্যুতে। জি স্যার। আরেকটা কি পাই? গ্লিসারল। গ্লিসারল কাকে নিয়ে আসছে, কোথায় নিয়ে গেছে? লিভারে। যাত্রা শুরু করছে কই থেকে? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে, এই কথা মতো, তাই না? জি স্যার। পরে এই যে টিজি কে নিয়ে আসলো কোথায়? ভ্যারিয়াস টিস্যু। আবার প্রথম থেকে আমরা একটু শুরু করি।
এই যে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে কে তৈরি হচ্ছে ধীরে ধীরে? কাইলোমাইক্রন তৈরি হইল, হয়ে এই যে সে ইজিকে ফ্রি ফ্যাটি অ্যাসিড হিসেবে নিয়ে গেল টিস্যুতে, আর হচ্ছে তোমার গ্লিসারল হিসেবে নিয়ে গেল কোথায়? লিভারে, তাই না? লিভার। ওকে, তারপরে সে এইদিকে আসতেছে, দেখো এখানে আগে কাইলোমাইক্রনের C2 এবং E দুইটা অ্যাপোপ্রোটিন ছিল না? জি স্যার। লিপোপ্রোটিন লাইপেজ দ্বারা যখন কাজ করে, দেখো C2 টা বের হয়ে চলে গেছে না এইদিকে? জি স্যার। এটা বের হয়ে গেছে না? জি স্যার। তাহলে কাইলোমাইক্রনে শুধু কি আছে? B48 আর E আছে না? জি স্যার। এই দেখো, এই যে নদীর যে কাইলোমাইক্রনটা দেখাচ্ছে, দেখো 48 টা কি আছে? কি আছে? C2 আছে? B40 নাই। এই কারণে এটা কি আমরা কাইলোমাইক্রন বলতে পারবো? কমপ্লিট কাইলোমাইক্রন বলতে পারবো না। কাইলোমাইক্রনের অবশিষ্টাংশ বলা যায় না বাংলাতে? জি স্যার। এই ইংলিশটা হচ্ছে রেমনেন্ট। রেমনেন্ট মানে কি? অবশিষ্টাংশ। কাইলোমাইক্রনের অবশিষ্টাংশ। কেন অবশিষ্টাংশ বলতেছি বলো তো? কারণ এখানে কি নাই? এই C2 টা নেই। বের হয়ে চলে গেছে। কেন বের হয়ে চলে গেছে? কোন এনজাইম ভাঙছে? লাইপেজ। দেন এই কাইলোমাইক্রন রেমনেন্টটা পরবর্তীতে আবার কোথায় ব্যাক করতেছে? লিভারে। তোমরা জানো আগে থেকে সবকিছু কিন্তু আমাদের শরীরে কোথায় যায় বলো তো ঘুরে ফিরে? লিভারে। তাহলে আমরা কাইলোমাইক্রন জানলাম, তাই না? কাইলোমাইক্রন কোথায় তৈরি হয়? ইন্টেস্টাইনে। এবং সে কোথায় এই ফিজিকে কোথায় নিয়ে যায়? টিস্যুতে নিয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে বলো তো কাইলোমাইক্রনে তাহলে কোন কোন অ্যাপোপ্রোটিন আছে? বলো বলো। C1 E1 আর B48 B48 ও আছে, C2 ই E আছে, আরেকটা কি আছে? B48। তাহলে এই যে কথা বললাম আর এই যে ফিগার সেম না? কতটুকু বললাম কাইলোমাইক্রন দেখুন, এখন আমি একটু দাগাই এখান থেকে শুরু করি না, এই এতটুকু কাইলোমাইক্রন, তাই না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু তোমার মুখস্থ করার কিছু না, দেখে দেখে তোমরা যদি এই টেবিলটা মনে থাকে তোমরা নিজের মতো ছুটতে পারবে। কাইলোমাইক্রনটা সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে বলো তো একজন প্রথমে কি হয়? স্যার প্রথমে স্মল ইন্টেস্টাইন থেকে ন্যাসেন্ট কাইলোমাইক্রন তৈরি হয়, যেটা মানে অবস্থায় কোন অ্যাপোপ্রোটিন থাকে? তখন থাকে শুধুমাত্র B48 থাকে। তারপরে এটাকে পরিপূর্ণ করার জন্য C1 2 আর E দুইটা প্রোটিন আবার যুক্ত হয়। যুক্ত হওয়ার পর কমপ্লিট কাইলোমাইক্রন হয়ে গেল, তাই না? হ্যাঁ, কমপ্লিট কাইলোমাইক্রন হওয়ার পরে সে তার উপর একটা এনজাইম কাজ করে, লাইপোপ্রোটিন লাইপেজ। তো এনজাইমটা এটার C1 2 যে অ্যাপোপ্রোটিনটা আছে এটাকে বের করে দেয় আর কিছু আর বাকি অংশকে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। তো ফ্রি ফ্যাটি অ্যাসিড চলে যায় এক্সট্রা হেপাটিক টিস্যুতে আর গ্লিসারল চলে যায় লিভারে। তারপরে সেই যে C1 2 সারা যে ইটা ছিল, কাইলোমাইক্রনটা ছিল, সেটাকে আমরা বলি রিমেন্ট বলা হয়, যেটাতে হ্যাঁ রিমেন্ট বলা হয়, যেটাতে C1 C2 এটা নাই, অ্যাপোপ্রোটিনটা নাই। তারপরে এই অবশিষ্ট অংশটুকু আবার লিভারে চলে যায়। ওকে, তাহলে কাইলোমাইক্রন বুঝছো, তাই না? এরপরে কি? VLDL, তাই না? জি স্যার। জি স্যার। লিভারও তৈরি হতে পারে, ইন্টেস্টাইনও তৈরি হতে পারে। আমরা ফিগারে লিভার থেকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এটা ট্রান্সপোর্ট করে কি? এও কি ট্রান্সপোর্ট করে কি? টিজি। কোন ধরনের টিজি? এন্ডোজেনাস। ফিগারটা তোমরাই পড়ো। এই যে লিভার থেকে তৈরি হয়েছে কে? VLDL। কমপ্লিট না ন্যাসেন্ট? ন্যাসেন্ট। তখন কোন অ্যাপোপ্রোটিন থাকে? B100। কিন্তু ন্যাসেন্ট কাইলোমাইক্রনে কোন অ্যাপোপ্রোটিন? B48। আচ্ছা, এরপরে VLDL এর কি হচ্ছে? ন্যাসেন্ট VLDL এর কি হচ্ছে বলো? ন্যাসেন্ট VLDL এ স্যার দুইটা আবার অ্যাপোপ্রোটিন যুক্ত হচ্ছে হয়ে কমপ্লিট VLDL হচ্ছে C2 আর E।
এই C2 বা E এগুলা এর কাছ থেকেও আসতে পারে, এর কাছ থেকেও আসতে পারে, এগুলো সাইড রিঅ্যাকশন, এগুলো তোমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, ঠিক আছে? জি স্যার। তাহলে VLDL হইলো কমপ্লিট, সেক্ষেত্রে C2E আগের মতোই, তাই না? তাহলে স্যার। বলো তো কাইলোমাইক্রন আর VLDL এর মধ্যে অ্যাপোপ্রোটিনের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়, কোন অ্যাপোপ্রোটিন? স্যার ওই B100 VLDL B48 স্যার থাকবে। B48 আর B100 এখন তোমরা জানো এটারও কাজ যেহেতু কি TG ট্রান্সফার করে, তাই না? তাহলে এর জি, উপর স্যার। কি কাজ করবে লিপোপ্রোটিন? লাইপেজ এনজাইম কাজ করলে সে তার মতো কি দিল, ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিল, দিয়ে সেও কি ছেড়ে দেয়, C2 C2 দেখো এই যে তীর চিহ্ন দিয়ে, তার এখানে কি নাই, C2 নাই। নেই। তাহলে কাইলোমাইক্রনের ক্ষেত্রে যখন C2 নাই তখন এটাকে নাম দিছি কাইলোমাইক্রন রেমনেন্ট। এটার নাম কি দিছি? রেমনেন্ট VLDL না, এটার নাম দিছি কি, ভালো করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার নাম কি? আইডি আই মানে হচ্ছে আইডিয়াল। স্যার আই মানে কি? স্যার ইন্টেস্টিনাল। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। না স্যারকে শুনতে পাচ্ছ কি? স্যারকে শুনতে পাচ্ছি না। স্যারের ওইখানে মনে হয় নেট প্রবলেম। ও আচ্ছা, কেরে সুভাষ এই টেবিলের নিচে কি করো? ও মা নাকি? ওকে, দেখো এটার নাম কি দিছি? আইডিয়াল আইডিয়াল। এই আইডিয়ালটা পরবর্তীতে দেখো এই ই আছে না, ইটাও চলে গেছে, তখন এটার সাথে শুধু কি আছে, কোন LDL অ্যাপোপ্রোটিন আছে? স্যার B100 B100 তখন এটাকে কি নাম দিছি? LDL LDL তাহলে বলো তো এলডিএল আসলে কার কাছ থেকে তৈরি হইলো? এইচডিএল এর কাছ থেকে? VLDL থেকে আরে ভিএলডিএল থেকে না, HDL থেকে তৈরি হয়েছে। স্যারের কথা তো শুনতে পাচ্ছি না। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা শোনো একটু ওয়েট করো, আমার একটু কারেন্ট ইস্যু তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে। ডিসটার্ব করছে। দেখো তাহলে এই যে এলডিএল টা তৈরি হলো কার কাছ থেকে? এটার কাছ থেকে তৈরি হলো না, দেখো VLDL থেকে। যে কথা আমি টেবিলে বলে দিছি না, এলডিএল টা কার কাছ থেকে তৈরি হয়? VLDL VLDL কাছ থেকে। আমরা আবার রিপিট করি, এই এলডিএল পরবর্তীতে আবার লিভারে যাবে, সবকিছু লিভারে যাবে, এটা এমনি কমন কথা। তাহলে আমরা আবার শুরু করি প্রথম থেকে। ভিএলডিএল কই থেকে তৈরি হয় দেখতেছি? লিভার থেকে। দেখো লিভার থেকে তৈরি হয়েছে না ভিএলডিএল, ন্যাসেন্ট হয়েছে, পরবর্তীতে কমপ্লিট এলডিএল হয়েছে, তার কাজ টিজি, টিজি কে এদিকে দিয়ে রয়েছে, পরবর্তীতে C2 চলে যায়, ই চলে যায়, গিয়ে লাস্টে কি তৈরি হয়? এলডিএল। এলডিএল টা পরবর্তীতে লিভারে যায়, ঠিক আছে? স্যার জি, স্যার। আইডিএল, স্যার এখানে আই দিয়ে কি আই বোঝানো মানে হচ্ছে? ইন্টারমিডিয়েট, আই মানে ইন্টারমিডিয়েট, প্রত্যেকটার অর্থ হচ্ছে এখানে নিচে দিয়ে আছে দেখবা, এই যে আইডিএল, আইডিএল এর ফুল মানে কি? ইন্টারমিডিয়েট ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে? ইন্টারমিডিয়েট কেন বলতেছি? হ্যাঁ বলো। স্যার এই যে দেখা গেছে একটা অংশ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত হচ্ছে স্যার, এখানে এটার পার্সেন্টেজ কি পরিমাণ স্যার, মানে এই সাইডে কতটুকু যায় বা ভিতরে আবার এই অংশে চলে আসে কতটুকু, এই ধরনের কোনো নির্দিষ্ট রুলস আছে কি স্যার? না না, চাহিদা যখন যেটার, বুঝছো, জি স্যার। সে তত নেবে। যে সেল তুমি ধরো পরিশ্রম করো, মাসেল যদি খুব নাড়াচাড়া করো, তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো দ্রুত ওইখানে যাবে, গ্লিসারলটা লিভারে যেয়ে কিন্তু তোমার এনার্জি সাপ্লাই দেবে, তাই না? গ্লিসারল লাস্টে কিসে কনভার্ট হয় বলো তো? গ্লাইকোলাইসিসের একটা প্রোডাক্টে কনভার্ট হয় না? জি স্যার। আর ফ্রি ফ্যাটি অ্যাসিড কি হবে? বিটা অক্সিডেশনের মাধ্যমে এনার্জি দেবে। এনার্জি দেবে স্যার। খুব যদি না খেয়ে থাকো তাহলে এনার্জি গুলো মেইনলি কাকে দিবে? কিটোন বডি তৈরি করবে, ওকে কাকে দিবে? ব্রেনকে দিবে, তাই না? ব্রেনকে দেবে। জি স্যার। পরে আসছে, এটা তোমার শরীরের
কি সিচুয়েশনে আছো সেইটার উপর সে কাজ করবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে কারণ পারছি। ফ্রি ফ্যাটি অ্যাসিড তো বিটা অক্সিডেশন হইতে পারে, কিটোন বডিজও তৈরি করতে হবে, কোনটা হবে না হবে সেটা বডি ডিসিশন নেবে, তুমি নিজেও জানবা না। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা দেখো, স্যার বলো। নেসেন কাইলোমাইক্রন যখন কাইলোমাইক্রন হয় তখন C2 আর E কোথা থেকে আসে? আচ্ছা, এই যে এগুলো কি বলতো, C2E, এগুলো কি বলতো? অ্যাপোপ্রোটিন। প্রোটিন স্যার। প্রোটিন। এগুলো কি আরো নরমাল ভাষায় প্রোটিন, তাই না? জি স্যার। এটা কি আমাদের শরীরের সেল, একটা সেলের ভিতরে এটা কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? ডিএনএ আছে স্যার। ক্রোমোজোম বা ডিএনএ। তোমরা সবাই জানো ডিএনএ থেকে প্রথমে কি তৈরি হয়? এমআরএনএ, তাই না? জি স্যার। এমআরএনএ পরবর্তীতে রাইবোজোমের কাছে এসে কি তৈরি করে? প্রোটিন। প্রোটিন। তো অ্যাপোপ্রোটিন তো একটা প্রোটিনই নাকি? জি স্যার। আমাদের শরীরে যখন যে প্রোটিন দরকার সবগুলা ডিএনএ থেকে তৈরি হয়ে সাপ্লাই দেয়, এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, এটা বডি ঠিক করবে কখন কোনটা তৈরি করবে। কিন্তু কে তৈরি করে? ডিএনএ থেকে। পড়ে আসছেন এগুলা? জি স্যার। এগুলা আমাদের বডি ঠিক করে অল টাইম তো তৈরি করতেই আছে, তাই না? আচ্ছা বলো তো কিভাবে বুঝবা যে স্যার অল টাইম তৈরি করতে আছে? যেমন তুমি তোমার শরীরে কিন্তু এখন তৈরি করতে আছে বিভিন্ন প্রোটিন, এটার একটা কি বলে এভিডেন্স দাও তো দেখি কেউ। আমাদের শরীরে এরা যে কাজ করতেছে এর একটা এভিডেন্স দাও। দেখো তোমাদের শরীরে হাত দিয়ে দেখো, শরীরে কিন্তু গরম, তাই না? জি স্যার। জি স্যার। গরমকালে তো থাকাই যায় না, ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয় শরীরটাকে, তাই না? জি স্যার। তার মানে কি চুলার মতো, চুলাতে যেমন রান্নাবাড়ি করো এরকম আমাদের শরীরেও কিন্তু ওরকম হিট উৎপন্ন হচ্ছে, তাই না? ওরা ভিতরে কাজ করতেছে, তাই তো? তাহলে স্যার হুম, জ্বর আসলে মারা কি যাওয়ার তার মারা স্যার বলো। স্যার জ্বর আসলে কি তাহলে স্যার এই বডিতে স্যার এইগুলার কাজ বাইরে যায় না? বেড়ে যায় না, কারণ কি তোমার শরীরে জীবাণু ঢুকছে, তোমার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন, অনেক সশস্ত্র বাহিনী, ঠিক আছে, ছোটাছুটি করে কাজ করে। একটা দেশে যখন যুদ্ধ লাগে তখন মানুষরা বেশি অ্যাক্টিভ হয় না, এটা বলো, জি স্যার। না আরো ঘুমায়? তখন এই জন্য টেম্পারেচার অনেক বেড়ে যায়, অনেক কাজ করে। ওই যে ইয়াতে পড়াছিলাম না গত ক্লাসে, তোমরা পড়ো না মনে হয়, যে প্রোস্টাগ্ল্যান্ডিন পড়া দিছি কিন্তু জি গত স্যার। ক্লাস। স্যার প্রোস্টাগ্ল্যান্ডিন স্যার আমাদের অ্যাসাইনমেন্ট স্যার দিবেন, তাই না? হ্যাঁ স্যার আমাদের ওই যে অ্যাসাইনমেন্ট স্যার ওই যে 30 মার্ক মানে 50 মার্কের ওই 20 মার্কের স্যার এটা অ্যাসাইনমেন্ট। না না না, ওটা আমি তোমাদের একটা এমসিকিউ পরীক্ষা নেব 2-3 স্যার তারিখ থেকে। ওইটা স্যার সকালের ম্যাম বা বিধান স্যার বলতেছে যে স্যার ওইটা নাকি 30 মার্ক স্যার 50 মার্কে কনভার্ট হয়ে যাবে, ওই 20 মার্ক নাকি স্যার হবে না কোনো পরীক্ষা বা কোনো অ্যাসাইনমেন্ট। পরীক্ষায় তো হবে না, এই জন্য তো বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা এমসিকিউ যে যে না 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 স্যার মানে স্যার বললো যে এখন তো ইলেকট্রিসিটি অনেক সমস্যা, গরমকাল তো স্যার ওই 20 মার্ক নাকি স্যার পরীক্ষা হবে না, এই 30 মার্কের উপরে বিশেষ করে ওই 30 কে নাকি 50 এ 30 কনভার্ট কে করবে স্যার 50 এ কনভার্ট করবে আর কি। এরকম স্যার বলছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো একই কথা, ওটাই একই কথা। 30 স্যার ই তোমাদের আমাদের নেওয়া হবে, 30 টাকে যে যে স্যার আমাদের ফাইনালের যে 30 আছে ওই 30 টাকে স্যার কনভার্ট করে 50 করে দিবেন। 50 করে দেবে। শোনো, যে 30 মার্কের পরীক্ষা দিতে পারবে সে 50 মার্কের পরীক্ষা দিতে পারবে। সাপোজ ধরো তুমি 30টা কোশ্চেন করছো, প্রত্যেকটাতে 1 মার্ক, ঠিক আছে? জি স্যার। কত হবে? 30, তাই না? 30 30 এর মধ্যে যদি তুমি 10 টাকে 2 মার্ক দাও তাহলে ওই টাইমের মধ্যে 5 মার্ক হয়ে গেল না? জি স্যার। ওটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। আর এগুলা স্যার আমাদের সমস্যা হয়েছে কি এবার এত বেশি পরীক্ষা মানে কম টাইমের ভিতরে আসলে স্যার ইআই করতে পারতেছি না, আমি চারটা তোমাদের সাবজেক্ট। এমসিকিউ নেব, নরমাল এমসিকিউ, আমি যা পড়াচ্ছি ক্লাস লেকচার এর উপরে, ঠিক আছে? জি স্যার, এটাই স্যার জি, আমাদের স্যার। ফাইনাল পরীক্ষা। এটাই তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমরা বুঝলে অ্যানসার দিবা, না বুঝলে স্যার আপনার কোর্স আমরা এটাতে স্যার 3টা আমরা স্যার মোটামুটি বুঝতে পারছি। ওইটাই। সো ওটা না তো ইয়ে করার দরকার নেই, ক্লাসে যা পড়বা এইখান থেকেই পারবে জি স্যার। যদি বুঝো আর কি। আচ্ছা এখন দেখো আমরা ছিলাম কই? আচ্ছা এলডিএল, তাই না? এলডিএল পরবর্তী জি, স্যার। লিভার। এইভাবে আর বাকি আছে না তোমার, আরেকটা বিয়ে বাকি আছে এইচডিএল, তাই না? একটা শুধু এখন বাকি আছে না, এসডিএল। এটা লিভার থেকে তৈরি হবে এবং মেইনলি ট্রান্সপোর্ট করে কাকে? কোলেস্টেরলকে। এই যে এইচডিএল লিভার থেকে তৈরি হয়েছে, তাই না? এখন ডাইরেক্ট জি, তৈরি স্যার। হয়েছে। এখানে মেইন অ্যাপোপ্রোটিন কি বলো তো? স্যার মেইন C2 এ এটা এ স্যার অ্যাপোপ্রোটিন, মেইন অ্যাপোপ্রোটিন। অ্যাপোপ্রোটিন, এবং সে মেইনলি কাকে ট্রান্সপোর্ট করে? কোলেস্টেরলকে। এছাড়া ফসফোলিপিডও থাকে, তো মেইনলি কাকে?
কোলেস্টেরলকে। কোলেস্টেরল। তোমরা দেখে নিও। তাহলে আমি এখানে সিম্পলি বলি, তাহলে বলো তো কাইলোমাইক্রনের মেইন অ্যাপোপ্রোটিন B48, তাই না? সবাই জানলা। জি স্যার। ডিএলএল এর মেইন অ্যাপোপ্রোটিন হচ্ছে B100, আর B100 এইচডিএল এর মেইন কে A এ শুধু B100 থাকলে ওটাকে নাম দিচ্ছি এলডিএল। যদি LDL B100 এর সাথে C2E থাকে ওটাকে বলতেছি HDL। না, VLDL VLDL। হ্যাঁ VLDL। এইভাবে আমাদের শরীরে এটা দেখো, এইটাই একমাত্র ফিগার তোমরা দেখলা। এখানে কিন্তু কিছু কথা আছে, তোমরা ধরতে পারছো কিনা জানি না, সেটা আমি বলে দিচ্ছি। দেখো এটাই কিন্তু একমাত্র লিপিড যেটা এক ফিগারে আমরা মেটাবলিজম পড়লাম। আচ্ছা এখানে কি ক্যাটাবলিজম প্লাস অ্যানাবলিজম দুটোই হচ্ছে না জি একই স্যার। সাথে? জি স্যার। আর পুরো মেটাবলিজম যখন তোমরা পড়তেছিল আজ থেকে কার্বোহাইড্রেট থেকে শুরু করে সব সময় কিন্তু আমরা লাস্টে গিয়ে এটিপি তৈরি করা দেখাই, তাই না? কতটুকু এটিপি পাইলে কতটুকু এটিপি লস হইল, তাই না? জি স্যার, জি জি স্যার। এই একটা লিপিড যেটা মেইন ফাংশন কিন্তু এটিপি দেয়া না, মেইন ফাংশন কি লিপিডকে ট্রান্সপোর্ট করা, তাই না? জি স্যার। তো মেটাবলিজম মানে যে শুধু এটিপি তৈরি হয়ে এরকম করে তা না, তাই না? এটা একটা লিপিড বলা যেটা মেইন কাজ কিন্তু এটিপি উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য কি লিপিড ট্রান্সপোর্ট করে। ট্রান্সপোর্ট করা যখন যেখানে দরকার, বিশেষ করে কোলেস্টেরল আর। আচ্ছা এই ফিগারটা সবাই বুঝছো? জি স্যার জি বুঝতে স্যার পারছি। এই টেবিলটা মুখস্থ থাকলে তুমি যদি তোমার মতো করে ফিগার আঁকাও, এরকম যদি নাও হয় কোনো প্রবলেম হবে না স্যার। না। এইভাবেই দেখাইতে হবে বারবার, তা না, তোমার থাকতে হবে মাথায় এইটা। ঠিক আছে স্যার আপনি যদি যে কোনো একটা ইন্ডিকেট করে দেন তাহলে তো স্যার আমরা যে কোনো একটা আঁকাই দিয়ে দেব। ধরো আমি তোমাদের একটা কোশ্চেন দিলাম, সাপোজ যে তোমার শরীরে দেখা গেল তুমি টেস্ট করে দেখলা ভিএলডিএল ঠিক আছে, এলডিএল ঠিক আছে, এইচডিএল ঠিক আছে, ফ্রি রেডিকেল অ্যালবুমিন এটাও ঠিক আছে, কাইলোমাইক্রন তোমার শরীরের অবস্থা খারাপ, কাইলোমাইক্রন তোমার শরীরে নাই, তৈরি হয় না, ঠিক আছে? স্যার অ্যাজ এ বায়োকেমিস্ট হিসেবে তুমি তখন পেশেন্টকে কি সাজেস্ট করবা? স্যার ইন্টেস্টাইনের সমস্যা প্লাস তার হ্যাঁ, ট্রিটমেন্ট হিসেবে কি সাজেস্ট করবা? এই যে আমি তোমাদের পড়াইলাম না, পড়ানোর পরে তো কোশ্চেন দিলাম, ধরো হ্যাঁ, জি স্যার। এটা কি অ্যানসার কি দিবা বলো? ট্রিটমেন্ট হিসেবে পেশেন্টকে তুমি কি সাজেস্ট করবা? স্যার অ্যাপোপ্রোটিন গুলা কেউ পারবা? না স্যার, এখন তো বলবো যে পড়ানো হয় নাই। জি স্যার পড়ানো হয়েছে। এক্স্যাক্টলি স্যার ধরতে পারতেছি না, আপনি পড়াইছেন কিন্তু ধরতে পারতেছি না। অ্যাপোপ্রোটিন গুলোর কাজগুলো সাজেস্ট মনে হয় করবা, একটা দেখো কাইলোমাইক্রনের যদি সমস্যা হয়, তাই না, কাইলোমাইক্রন তোমার বডিতে তৈরি হয় না, সেই ক্ষেত্রে সে কি করতে পারবে না, এক্সোজেনাস টিজি কে ট্রান্সফার করতে পারবে না, তাই তো? তখন তাকে কি করতে হবে যে আপনি তাহলে মাছ মাংস কম খাবেন, খাবেনই না, ভাত বেশি করে খাবেন, শাকসবজি খাবেন, তাই না? তাদের ডায়েটের এক্সোজেনাস ফ্যাট খাওয়া যাবে না। যাবে না। যাদের তোমার হচ্ছে ইয়ার রোগ হয়, যে ল্যাক্টোমিয়া হয়, যে দুধ হজম করতে পারে না, তাদের ট্রিটমেন্ট কি? স্যার দুধ খাওয়া যাবে না। দুধ খাবেন না, এটা ইজি। কাইলোমাইক্রন সমস্যা হলে আপনি মাছ মাংস খাবেন না। কথা বুঝতে পারছো? জি স্যার। বুঝে বুঝে বলবো। আমরা তো পড়তেছি কি জন্য? আমাদের লাইফে যদি না কাজে লাগাইতে পারি তাহলে লাভ আছে? এই মুখস্থ করে এগুলা কি করবা বলো, তাই না? স্যার। স্যার এ তো স্যার মানে কারো খাবার হনন করে নেওয়া হলো, কিন্তু এটার কোনো সমাধানের দিকে আগানো যায় না স্যার। সমাধান জি স্যার। মনে রাখবা, যেগুলো তোমার জেনেটিক্যালি ডিজিজ, ঠিক আছে, সেগুলোর চিরস্থায়ী কোনো সমাধান নাই। তুমি যতদিন লাইফস্টাইল এই রোগের আন্ডারে রাখবা ততদিন সুস্থ থাকবা। এইরকম একটা রোগের এক্সাম্পল দাও বাংলাদেশে খুব বেশি, ডায়াবেটিস। স্যার এই না আরেকটা স্যার হ্যাঁ, কোন ট্রিটমেন্ট আছে? তুমি যতদিন লাইফস্টাইল তোমার মতো থাকবা, তাই না, ততদিন তুমি সুস্থ থাকবা, পাই আর নিয়ন্ত্রণে রাখা যায়। নট জি স্যার। চিরস্থায়ী সমাধান। যদি চিরস্থায়ী সমাধান হইতো, বুঝছো, তাহলে মানুষ কি হইতো বলো তো? স্যার সব মানুষ তাহলে সুস্থই থাকবে। সুস্থ। ফেরাউন ছিল না, ফেরাউন? জি স্যার। ফেরাউন হয়ে যাইতো। কারণ কি, ফেরাউন যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, বুঝছো, ওর কোনোদিন মাথা ব্যথাও হয় নাই, কোনোদিন রোগের রও হয় নাই, বুঝছো? এই কারণে সে মনে করতে কি যে আমি আল্লাহ। কথা বুঝছো? জি স্যার। রোগ হওয়া ভালো, স্থায়ী ট্রিটমেন্ট কোনোদিনও কোনো রোগের হবে না। এমনকি এটা মনে রাখবা, বিজ্ঞানীরা কোন রোগ কি কারণে আসছে, এ কই থেকে উৎপত্তি হলো, এটা কিন্তু জানে না। আমরা সবাই জানি কি কারণে হয় আর ট্রিটমেন্টটা কি, ঠিক আছে, কিন্তু আমরা কখনো জানি না এই রোগটা আসলো কিভাবে।
অর্থাৎ ধরো যে ইনসুলিন তোমার প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে গেছে, কি কারণে যে হয়েছে স্পেসিফিক কেউ বলতে পারবে না, পারে না, ঠিক আছে। বিভিন্ন ফ্যাক্টর স্যার। বলি আমরা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক্যালি ফ্যাক্টর, এরকম ফ্যাক্টর বলি, বায়ু দূষণ, শব্দ, এরকম শব্দ ইউজ করি, কিন্তু আসলে কি কারণে হয়েছে জি স্যার, এটা এক্সাক্ট কোনো কোনো কারণ ডিজিজের বলতে পারে। কেউ বলতে পারে না, কোনো ডিজিজের না, অনলি আমরা ট্রিটমেন্ট আর কোথায় কি কারণে হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে। ওকে স্যার এই স্পেসিফিক ফ্যাক্টর নিয়ে কি কোনো থিসিস হয় স্যার? হ্যাঁ, শত শত পিএইচডি ডিগ্রি হয়। এই দেখো যে তোমার হচ্ছে নরমাল ডায়াবেটিস কেন হয়, বের করছে ইনসুলিনের কারণে। এটা কত বড় আবিষ্কার কিছু মনে হয়, প্যানক্রিয়াস নষ্ট হইলে, তাই না? ও তো জি, এখন স্যার। শুনতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু বের করা খুব কঠিন। এরকম হয়তো আরো 10-20 বছর পরে ধরো কোভিড-19 বা করোনা কোথায় আক্রমণ করতেছে, কোথায় এর মেইন দুর্বল বের হবে, তাই না? তখন হয়তো নরমাল মনে হবে। এই যে ভিটামিন সি আছে না, জি স্যার। এটা খুব গুরুত্বপূর্ণ, খাইতে হয় নিয়মিত, না খেলে কি হয়। আর এই ভিটামিন সি এর কারণে কত লক্ষ লোক মারা গেছে বলছিলাম না, 5 না 10 মিলিয়ন লোক মারা গেছে শুধু ভিটামিন সি এর অভাবে। স্যার এটা বলেন নাই। আচ্ছা, এটা বলি নাই, তাহলে এখন শুনে নাও। এরকম মিলিয়ন মিলিয়ন লোক মারা গেছে, ঠিক আছে, মিলিয়ন। এখন স্যার। ভিটামিন সি আমরা জানি দেখি লেবু টেবু ভিটামিন সি ট্যাবলেট, সি ফিট কিনে খাই, কিন্তু এর কারণে যে কত লোক মারা গেছে এটার সংখ্যা মনে হয়। আচ্ছা যাই হোক, এরপরে তোমরা শোনো, আমি দাগাই দিচ্ছি, এগুলো পড়বা, ডিজিজ পড়বা, ঠিক আছে? কি এটা এই যে মেটাবলিজম ঠিকমতো না হলে কি কি ডিজিজ হয়, ডিসঅর্ডার অফ প্লাজমা লিপোপ্রোটিন রিডিং করবা, ঠিক আছে? জি স্যার। এই যে বিশেষ করে যে হাইপার লিপোপ্রোটিনেমিয়া, হাইপো, এগুলো পড়বা, দাগাও দাগাও দ্রুত। হাইপার, আরেকটা কি হাইপো, বেশি হইলে কি হবে, কম হইলে কি হবে, তোমরা নিজেরা পড়বা, এগুলো আমি পড়াবো না, যদি কোশ্চেন করো না বুঝে থাকো তাহলে জিজ্ঞাসা করলে আমি বলবো। দাগাও, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আমাদের, বুঝছো, ফ্যাট কোথায় জমা থাকে মেইনলি বলো তো শরীরে? লিভারে। এত জিরো জিরো ফেল, এই কোর্সে মাসেলে স্যার। অ্যাডিপোস টিস্যুতে পড়াইছি না? সরি স্যার, অ্যাডিপোস টিস্যু। লিভারেও থাকে, তবে কত পার্সেন্ট মাত্র? 5%। 5%। কোনো কারণে লিভারে যদি এর চেয়ে বেশি পরিমাণে জমা থাকে তখন ওই লিভারকে আমরা ফ্যাটি লিভার বলি, ঠিক আছে? জি স্যার। লিভার কি ফ্যাট রাখার জায়গা? না স্যার। রাখে 5%, কিন্তু এর উপর যদি রাখে ওই লিভারকে কি লিভার বলবো? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয়, দুটো কারণ আছে, পড়বা, এগুলো পড়বা, কিন্তু এই টার্মগুলো জেনে রাখবে, এগুলো ভাইভাতে ধরলেও ধরে, ফ্যাটি লিভার কি জিনিস, কি কারণে হয়। লিপোট্রপিক ফ্যাক্টর কাকে বলে পড়বা, এক্সাম্পল সহ। কাকে বলে, এক্সাম্পল খাতায় লেখো, লিপোট্রপিক ফ্যাক্টর কাকে বলে উইথ এক্সাম্পল। ওবেসিটি পড়বা, ওবেসিটি বের করা হয় কিভাবে, এই সূত্রটা পড়বা, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় থাকবে। ওবেসিটি কিভাবে মাপা হয় জানো? তোমার ওয়েট কত এটা মাপা হয়, ওয়েটকে তোমার যত হাইট মিটারে সেটার বর্গ করলে যা পাওয়া যায় সেখান থেকে তোমার হচ্ছে বিএমআই বের করা হয়। আবার বলতেছি, সাপোজ ধরো তোমার ওয়েট হচ্ছে 60 কেজি, ঠিক আছে, আর হাইট হচ্ছে 1.5 মিটার। কত মিটার? 1.5। এই 1.5 কে কি করবা, বর্গ করবা। স্যার এটা স্যার ইঞ্চিতেও তো করা যায়। হ্যাঁ, ইঞ্চিতেও করা যায় স্যার, মানে ওই ইচ্ছা এখানে করো, এখানে একক পদ্ধতি আছে, কেজি পার মিটার স্কয়ার, ঠিক আছে, এটার জি একটা স্যার। তাহলে 60 ভাগ কত হবে, 1.5 কে স্কয়ার করলে 3, তাহলে 3 দিয়ে 60 কে কাটলে কত, 20। এখন দেখো, গ্রেড 1 ওবেসিটি হবে 25 থেকে 30 এর মধ্যে, ঠিক আছে, জি স্যার। গ্রেড 2 হবে 30 এর বেশি হইলে, আর গ্রেড 3 হবে 40 এর বেশি হইলে। তাহলে মান থেকে আমরা একটা আইডিয়া করব, তাই না? 20 মানে কি বোঝাচ্ছি বলো তো? স্যার নরমাল। লো ওয়েট, তাই না? স্যার 20 থেকে 25 এর মধ্যে নরমাল স্যার। নরমাল। তাহলে মান থেকে আমরা তখন এটা আই করি, এটা ভালো করে পড়বা। আরেকটা কথা বলি, বর্তমানে বুঝছো এটার থেকে আরেকটা মেথড আছে, ওটাই বেশি ভালো, সেটা হচ্ছে তোমার রেশিও বিটুইন ওয়েস্ট এন্ড হিপ। এইটাই হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট দেয়। ওয়েস্ট মানে কি, কোমর, আর হিপ মানে স্যার হিপ মানে হচ্ছে ভূকম্প, তাই না? বাংলায় যেটারে
এই দুইটা হচ্ছে তোমার হচ্ছে রেশিওটাই ভালো অ্যাকুরেট রেজাল্ট দেয়। ছেলে মানুষদের ক্ষেত্রে যদি 0.9 আর মেয়েদের ক্ষেত্রে কত 0.8 considered as more effective than BMI। তাহলে বলো তো ওবেসিটি মাপার জন্য কোনটা ভালো রেজাল্ট দেয়, বিএমআই না রেশিও বিটুইন ওয়েস্ট এন্ড হিপ? রেশিও বিটুইন এটা মাথায় রাখবা, ঠিক আছে? জি স্যার। The lower is the weight ratio এর মাধ্যমে যেটা হয় স্যার সেটা কি স্যার? বুঝি নাই, আবার বলো। স্যার যেটা অ্যাপস এর মাধ্যমে স্যার এটাকে বিএমআই কাউন্ট করে স্যার। অ্যাপস স্যার মানে সফটওয়্যারের কথা বলতেছো? জি স্যার, সফটওয়্যারের কথা স্যার। সফটওয়্যার মানে কি, আমি এখানে বসে বসে ক্যালকুলেশন করলাম না, 1.5 কে ডাবল করলাম 3 হইলো, অ্যাপস তোমার ডাইরেক্ট করে দেবে, ডাইরেক্ট করে দেবে এবং তোমার কনক্লুশনও দিয়ে দেবে। তোমার যেমন হাতে কলমে করলে এটা তোমার মুখস্থ রাখতে হবে না, যে 25 থেকে 30 হলে তুমি কি বলবা, 30 হলে কি বলবা। অ্যাপসে এগুলো সেট করা থাকে, তোমার কিছু বলতে হবে না, তুমি খালি মানগুলো ইনপুট করবা ক্যালকুলেটরের মতো, বুঝছো? জি স্যার। এগুলো পড়বা। আর একটা রোগ পড়বা, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস কাকে বলে, জাস্ট কাকে বলে, ঠিক আছে? আমি একটু বলে দেই, আমাদের যে আর্টারি আছে না, আর্টারি অর্থাৎ ধমনী, ঠিক আছে? ধমনী যে কোনো কারণেই হোক যদি শক্ত হয়ে যায়, কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। শক্ত হয় কখন জানো? যখন লিপিড জমা হয়, বুঝছো? লিপিড যেমন হচ্ছে যে কোলেস্টেরল যখন জমা হয়, তখন আমাদের ধমনীটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। তখন ওই কন্ডিশনকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? এই পড়বা। আর তোমাদের তখন কি হার্ট ব্লক হয়? এতদিকে থাকলো, যা তো দেখাইছি লিখছো? স্যার আমাদেরকে স্যার ক্লাস শেষ। আর একটা টপিক পড়াবো আজকে না, এই কোলেস্টেরলটা পড়াবো জাস্ট, ঠিক আছে? তাহলে শেষ, আর পড়াবো না নতুন কিছু। জি স্যার। কোলেস্টেরল লাগবে আধা ঘন্টা, একদিন পড়াবো, পড়াই শেষ, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। স্যার বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার মানে স্যার আমার স্যার মিডের খাতায় যোগে একবারে মনে হয় স্যার, একটু যদি কষ্ট করে একটু দেখতেন স্যার। নাম বলো। স্যার সুমিরাজ। সুমিরাজ দিয়ে পড়ো না? স্যার 192016033। কি নাম দেওয়া, নামটা বলো তো, কি নাম দেওয়া? স্যার সুমিরাজ। স্যার জেরিন তাবাচ্চুম সুমিরাজ স্যার। তার উপরে চলে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের সিটির মার্কটা কি একটু দেখাইতেন সবাইকে? এরকম খাতা দেখতেছি, দাঁড়াও। স্যার অ্যাসাইনমেন্টের কথা তো আর কিছু বললাম না স্যার। দাঁড়াও বলতেছি। 2 9 কই? স্যার ওই যে স্যার বি নাম্বারটা যে স্যার ওইখানে কি স্যার 1 মার্ক দেওয়া না উপর থেকে স্যার? জি স্যার। স্যার ওই যে বি নাম্বারে এটা 1 নাম্বার হচ্ছে এ বি। স্যার এই যে বি তে সুমিরাজ বলতে স্যার এক না বি নাম্বারে স্যার একটা যে দাগ দাও, ওটা মানে স্যার এক দিছেন নাকি স্যার? হ্যাঁ স্যার এই যে এইখানে। জি স্যার এই যে এইখানে। দাঁড়াও দেখছি। এরপরে আর একের অ্যান্সার দাও নাই। আচ্ছা তোমার এটা হচ্ছে অ্যান্সার হয়েছে, এখানে মার্ক ছিল হচ্ছে এই তো, তাই না? জি স্যার। স্যার গুগল ক্লাসরুমে দেখলাম যে 2-3 জন খাতা আবার সাবমিট করে, সেটা বুঝলাম না স্যার। বলো, আবার বলো, 2-3 জন কি করছে? গুগল ক্লাসরুমে আপনার 212 তে ঢুকে দেখলাম 3-4 জন এখানে যে নিজের নামগুলো আছে স্যার, এই নামগুলাই স্যার, তানিয়া আক্তার, রাবিয়া রিফা, জুই আলম, ফাতেমা তুম সারিয়া স্যার, এই নামগুলা স্যার ওরা ডাইরেক্ট স্যার আপলোড করছে।
ডাইরেক্ট আপলোড করলে হবে না। স্যার ওরা মেবি ওখানে আপলোড করতে পারেনি স্যার। স্যার একদম সবাই উপরে পারে। আপলোড করেছে স্যার, এই জন্যই স্যার প্রবলেম হয়েছে স্যার। আমি দেখছি অনেকেই তোমার হচ্ছে খাতা এখানে করছে, এদের খাতা আমি দেখি না। স্যার স্যার আচ্ছা ওদেরটা কি ফারিয়া তুমি ফারিয়া ওখানে করে দিবে স্যার? ওখানেই তো করবে। আচ্ছা একজনই শুধু দিছে ফারিয়া, তুমি ফারিয়া, আর কেউ দেয় না। স্যার আরো আছে তো স্যার, আরো 3 জন স্যার আমরা দেখতে পাচ্ছি আর কি। স্যার আরো আছে। তানিয়া আক্তার, তারপরে রিপা, তারপরে হচ্ছে জুই আলম কে? জুই আলম স্যার আমি বলেছিলাম স্যার। কি বলছিলা জানো? স্যার আমি খাতা দিয়েছিলাম কিন্তু ওই যে আপনার যে গুগল ফর্ম ওখানে দিতে পারি নাই স্যার, পরে এখান থেকেই যাচ্ছিল। স্যার শারমিন অন্তরা, এরপর হচ্ছে গোলাম মুস্তফা, তানিয়া আক্তার স্যার, এই তারা 3 জন, সাথে জুই আলম আছে স্যার। তারা একদম স্যার কভারে স্যার ইয়া করছে স্যার, আপলোড করছে। আপনি যেখানে আপলোড করতে বলছেন আমরা যেখানে করছি তারা ওখানে করতে পারেনি স্যার। এখন করে দেখো তো। জি স্যার এখনো সেম আছে স্যার। এই দেখো আমার এখানে কিন্তু আসে নাই, ঠিক আছে ওদেরটা। স্যার তার মানে স্যার তারা কি অ্যাসাইন করে নাই স্যার? খাতা স্যার আমরা তো স্যার তাদের খাতাটাও দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ তোমরা পাচ্ছ, কিন্তু আমার কাছে আসে না। আমার কাছে শুধু একটাই আসছে, এই যে এটা। ও আচ্ছা একটু দাঁড়াও, এটা তো ইয়াতে আছে। ও আচ্ছা ওরা স্ট্রিমে দিছে জি না? স্যার, স্যার স্ট্রিমে দিছে স্যার। জি জি স্যার। জি স্যার এটাই স্যার। শারমিন অন্তরা দিছে না, এদের কথা আমি দেখি না। গোলাম মোস্তফা দিছো, তানিয়া আক্তার, জি তাই না? স্যার। জি স্যার। এই 3 জন। জি স্যার। স্যার জুই আলম স্যার। জুই আলমের আর কি নাম দেয়া? স্যার জুই আলমই নাম আমার। না জুই আলমের কোনো কিছু না। জুই আলম কোথায় দিছো তুমি? আমি ওই যে যেই ফরম্যাটে যাচ্ছিল না ওখানে যাইতে পারে নাই, পরবর্তীতে ওইখানে ট্রাই করছিলাম, ওইখানে একটা বক্স আসতেছিল বারবার। এখন গেছে কিনা আমি শিওর না। এটা কোনো কথা বললা তুমি? এই যে এখানে দেখাচ্ছে তো, কিন্তু নট অ্যাটাচ কেন আসছে? তুমি অ্যাটাচ করো নাই বা তুমি অ্যাসাইন করো নাই আর কি। অ্যাসাইন না করলে কিন্তু আমার কাছে আসবে না। অ্যাসাইন করে দাও জুই আলম। আমি এখন কিভাবে করব স্যার? আমি তো অনেকবার ট্রাই পারে, তার কাছ থেকে শিখে নাও। পরে কেউ হেল্প করো। জয় তুমি ক্লাস শেষ হওয়ার পরে নামাজের পরে ই করো, ওই যে ভিডিও কল আইসি স্ক্রিন শেয়ার করে দেখাইও মুর্শিদের কাছে বা আমার কাছে। নাহিদকে দেখাও, দেখাই দিবে। ঠিক আছে, আর তোমাদের আমি অ্যাসাইনমেন্ট হচ্ছে ইয়েতে আমি অ্যাসাইনমেন্ট করে দেবো নি কাল পরশু। আজকে আর হবে না, আজকে যাও, আজকে অনেক সময় হয়ে গেছে। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।